আপনারা সকলেই জানেন যে মধুটিলায় কি এক দুর্ধর্ষ অভিযান পরিচালনা করেছি, যেখানে অল্পের জন্য সীমান্তে বিএসএফের গুলির হাত থেকে আমরা রক্ষা পেয়েছি। এছাড়াও পদে পদে মৃত্যুর হাতছানি তো ছিলই। তবে সকল চ্যালেঞ্জকে মোকাবেলা করে আবারও নতুন অভিযান পরিচালনা করতে যাচ্ছে টিম দেশি বিয়ার গ্রিলস। ময়মনসিংহের মধুটিলায় এক যুগান্তকারী মাইল ফলক স্পর্শ করার পর এবারে আমাদের পরবর্তী টার্গেট শেরপুরের গজনী। তবে এবারের অভিযানটা একেবারে ভিন্ন, কারণ আমরা যে জায়গায় অভিযানে যাচ্ছি সেটা এক নিষিদ্ধ অঞ্চল, যেখানে চারপাশ নিরাপত্তা বেষ্টিত এবং ভেতরে এক ভয়ঙ্কর আদিবাসী গ্যাংদের বসবাস। তাই আমাদের সেখানে যেতে হলে পুলিশ প্রশাসনকে ফাঁকি দিয়ে এবং মৃত্যুর বোঝা কাঁধে নিয়েই ঢুকতে হবে। তবে বরাবরের মতো শুধু একটি কথাই বলতে চাই, আমরা যে গজনীর নিষিদ্ধ অঞ্চলে ঢুকতে যাচ্ছি সেখান থেকে ফিরে আসাটা শুধু কঠিনই নয়, বরং এক কালজয়ী ইতিহাস সৃষ্টি করতে চলেছি। তাই এবারে পর্বে থাকছে হাজারো প্রতিকূলতা ভেদ করে গজনীর নিষিদ্ধ অঞ্চলে প্রবেশ এবং সেখান থেকে বেঁচে ফেরার এক অদম্য সাহসিকতার গল্প নিয়ে আসে টিম দেশি বিয়ার গ্রিলস গজনী দ্য ফরবিডেন নাইটমেয়ার। বিশেষ দ্রষ্টব্য, কখনো এসব অভিযানে একা যাবে না। আপনার সামান্য এক ভুলেই আপনার জীবন বিপর্যস্ত হতে পারে। আর যদি আমাদের টিম দেশি বিয়ার গ্রিলসের সাথে অভিযানে যেতে চান, তাহলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করতে পারেন। সাদমান সাকিব 01793880565, ফাউন্ডার দেশি বিয়ার গ্রিলস। আমাদের যে কোনো অভিযানে আপনার সহযোগিতা কামনা করছি। আর আমাদের কার্যক্রম ভালো লেগে থাকলে আমাদের পেজ, ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মিশন শেরপুরের গজনী, পিকনিকের উদ্দেশ্যে সকলে যাত্রা। কিন্তু আমাদের কয়েকজনের চিন্তাটা ছিল একটু আলাদা। সবাই নাচে গানে মত্ত হলেও আমরা প্ল্যান করছিলাম আমাদের আপকামিং অভিযান নিয়ে। দীর্ঘ কয়েক ঘন্টা পর শেরপুরের গজনীতে পৌঁছালাম। সেখানে কিছুটা সময় অতিক্রমের পর আবার শেরপুরের আরেক দৃষ্টিনন্দিত স্থান লাউ চাপড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তার ধারে এত বন জঙ্গল দেখে মনে হচ্ছিল এখান থেকেই অভিযান শুরু করি। লাউ চাপড়ায় পৌঁছানোর পর সেখানে কিছুক্ষণ আশেপাশে ঘোরাঘুরির পর সেখানে বিখ্যাত ওয়াচ টাওয়ার উপভোগ করলাম। দারুণ এক কম্বিনেশন ছিল এটা। 2 ঘন্টা সেখানে অবস্থানের পর আবারও ফিরে এলাম গজনীতে। ঘোরাঘুরির এক পর্যায়ে সেখানকার এক পুকুরে বন্ধুরা মিলে গোসল দিলাম। এরপর গোসল শেষে দুপুরের খাওয়াটা সকলেই সেরে ফেললাম। ইতিমধ্যে আমাদের গোসল করা শেষ, এখন আমরা খাবার খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। খাবার রেডি। এই যে আমার বন্ধুরা চলে যাচ্ছে, এই যে আমার বন্ধুরা আসতেছে, এখন আমরা খাবার খাওয়ার জন্য যাচ্ছি। খাওয়া শেষে শুরু হলো আমাদের নতুন অধ্যায়। অন্যান্যরা যেখানে খাওয়ার পর রেস্ট নিতে নিতে ব্যস্ত, আমরা তখন অভিযানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। স্থানীয়রা আমাদের ওখানে যেতে নিষেধ করছিল, কিন্তু আমাদের তো যেতেই হবে। তাই বাধ্য হয়ে নিজেদের নিরাপত্তার জন্য 2টা মোটা শক্ত দেখে লাঠি কিনলাম। যেখান দিয়ে গজনী নিষিদ্ধ অঞ্চলে প্রবেশ করব, তার পাশেই স্যারেরা বসে আড্ডা দিচ্ছিল। আমার পেছনে যে জায়গাটা, এটা হচ্ছে গজনীর সবচেয়ে বিপজ্জনক একটা এরিয়া। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এই ভেতরে যাওয়ার জন্য। এই যে আমরা লাঠি সহকারে আমরা আসছি, কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমাদের ওখানে পুলিশ যেতে ইচ্ছে না, আমাদের স্যাররা ওখানে দাঁড়িয়ে আছে। সো এটা হচ্ছে প্রবলেম। এই প্রিয়ন্তী, কিছু বলেন না, শোনো, এটা করে আসলাম। কেমন লাগছে? অনুভূতি কি? অনেক ভালো, অনেক ভালো। যাক, প্রিয়ন্তী অনেক সুন্দর অভিনয় করতে পারে। প্রিয়ন্তী, তোমাদের শুভকামনা। থ্যাংক ইউ। আর পরে এবার যদি করি অবশ্যই কিন্তু তোমার একটা পার্ট থাকবেই। জি ভাই, ঠিক আছে। ওই আমাদের কিন্তু ওই ভিডিওটা কিন্তু দারুণ কিন্তু রিস্ক করতেছে, এবং এটার জন্য মানুষ আমাদের কিন্তু অনেক একটা কি বলবো পাবলিসিটি বেড়ে গেছে। হ্যাঁ, বলো, কিছু বলবা? আচ্ছা, ঠিক আছে প্রিয়ন্তী, যাও। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। আমরা এখনো বুঝতেছি না যে আমাদের অভিযানটা শেষ পর্যন্ত গড়াবে কিনা, কারণ হচ্ছে আমরা আবার ব্যাক করতেছি, দেখি ঝুলন্ত ব্রিজে যাওয়া যায় কিনা। সো এটা সত্যি খুব টাফ একটা সিদ্ধান্ত।
পরবর্তীতে নতুন করে 20 টাকার টিকিট কেটে ঝুলন্ত ব্রিজ দিয়ে আমাদের গজনির ওই নিষিদ্ধ রাস্তা বেয়ে যেতে হবে। আমাদের জার্নি স্টার্ট নাও। আস্তে আস্তে। সো আমাদের বান্ধবী সেজুতি, আফরোজা, প্রিয়া। ওটা কি? ওটা চিনতে পারলাম না। ওটা কি? এটা কি মিথিলা নাকি? চিনতে পারছি না। মিথিলা দেখতে একদম নানির মতো। এটা কি নাবিলা? ও মাই গড, নাবিলার এবার ভিডিও কি মানে ক্যামেরাম্যান হয়ে গেছে ফাহমিদুর। ওকে, নাবিলা ফাহমিদুর, ওকে মনে থাকবে। ওকে, আস্তে 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 ভাই আস্তে। আরে এখানে কে পড়ে যাবে? আর বাচ্চা সো সেলিম ওরা সবাই মিলে তো কাঁপাইতে পারে নাই। সো আমরা ইতিমধ্যে চলা শুরু করেছি। আমাদের সেলিম, শিশির ভাই। বালফাটা সাদমান, আমার ভিডিওটা আসতেছে। তো আজকে যে কি হবে আমি বুঝতেছি না। ওই ওখানে সারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে মানে ওই যে। যেতে যেতে খুব নার্ভাস ফিল করছিলাম। জিজ্ঞেস করতেও কাউকে খুব ভয় করছিল, কারণ কখন জানি তারা আবার পুলিশকে জানিয়ে দেয়। এমনিতেই প্রথমবার একটা রাস্তা দিয়ে যাওয়ার সময় পুলিশ আমাদেরকে দেখে ফেলেছিল এবং সতর্কও করেছিল। যাই হোক, আমরা অনেক চেষ্টা করতেছি যে আসলে ভেতর প্রবেশ করার জন্য। দেখুন আসলে কতটা ভয়ঙ্কর একটা অবস্থা। কারোই সাহস আসলে হচ্ছে না যে ভেতরে যাওয়ার জন্য। একটা বিদঘুটে একটা অবস্থা। আমরা যে কী করবো আসলে। তো এটা হচ্ছে আমাদের রাস্তা। আমরা অনেক চেষ্টা করতেছি ভেতরে যাওয়ার। আমরা একটু মানে ভেতরে কি ঢোকা যাবে? একটু ভেতরে দূরে চাস না। তাহলে কি তো আমরা এখন যাচ্ছি। স্টেশনটা চল। শিশির ভাই, শিশির ভাই, শিশির ভাই আসেন, আসেন ভাই। ভাই আসেন। আরবিন তুই গেছে একা দাঁড়া। আরবিন তুই গেছিস? আরবিন ও দাঁড়া। আসেন, ওই যে সামনে শুধু যাবো অল্প একটু। ওই পাশে না, যে এই এদিকে তো আসি। তো শিশু ভাইকে আমরা ডাক দিচ্ছি। হ্যাঁ আসে ভাই, যে এইটু ওই পাশে যাবো না, এই পাশে। তো আমরা হচ্ছে জাস্ট এখানে আসলাম। ভয়ঙ্কর একটা জায়গা। দেখুন আসলে একটা ভয়ঙ্কর লাগতেছে আমাদের পরিবেশটা। ডেঞ্জার একটা সিচুয়েশন। মানে মানে যাকে দেখি শেষ। ভাই ওই পাশে না, যে এই পাশে, এই পাশে যাবো ভাই। এই পাশে শুধু, এই পাশে। হ্যাঁ ওই পাশে না ভাই, এই যে এই পাশে ভাই, যে এইটা। তো ভাইও ভাই পাচ্ছে যে আসলে এখানে কি হবে, ছিনতাইকারী বা অন্য কোনো কিছু অ্যাটাক। তো আমরা আসতেছি। এটা খুব ভয়ঙ্কর একটা জায়গা। এই যে দেখুন ওই পাশটা হচ্ছে অনেক অনেক ভয়ঙ্কর একটা প্লেস। তো এইভাবে যেতে হবে। পথে মধ্যেই এক বুড়ি মহিলার সাথে দেখা হয়েছিল এবং তিনি আমাদের বলেছিলেন যেন আমরা লেকটা পার না হই, কারণ লেকের ওই পাশে আদিবাসী গ্যাংরা বসে থাকে এবং মানুষ গেলেই তাদের উপর অ্যাটাক করে। গজনীর ভিতরে প্রবেশ করছি, এখন গজনীর ভিতরে প্রবেশ করছি। ভাই তাড়াতাড়ি আসেন ভাই। কি ভাই খালি দেরি চুপ করে আসেন। আর খুব ভয় পাচ্ছে। ভয় করলে হবে না, আমাদেরকে এখানে খুব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, খুব অ্যাডভেঞ্চার টাইপের।
আমার আরফিন বন্ধুটা অনেক সত্যি বন্ধু, ও শুধু সামনে হাঁটতেছে, ও শুধু আমরা সামনে হাঁটতেছে। এখানে হয়তো খুমকি দিয়ে কেউ থাকতে পারে, আমরা দেখতেছি যে কি আছে। এটা গজনির ভিতর প্রবেশ করেছি। এই প্রত্যেকটা জঙ্গলের মধ্যেই একটা ভয়াবহ একটা অবস্থা লুকিয়ে আছে। এই যে হ্যাঁ, তাহলে ওটা করা যায়। হ্যাঁ, কোন পাশ দিয়ে? সামনে ওই যে ভাইরা ওখানে, ওই যে ভাইরা ওখানে। ছেলেমেয়েরা কই? না ওই দিকে যাবো, ওই দিকে ওই রাস্তা দিয়ে যাবো আমরা। ওইখান থেকে ঘুরে আসবো। দেখবো খালি কোনটি যাবে? ওই যে খালি ওই পাশে ওই টিলাটা। আর শুধু ওই যে ওই টিলাটা যাবো, চলে আসবো। ওই যে ওই টিলাটা। আরিফিন চাচ্ছিল লেকের ওই পাশে যেতে, আমার খুব ভয় পাচ্ছিল। শিশির ভাই এবং গণেশ বারবার আমাদের আটকাচ্ছিল, কিন্তু আরিফিন ওই পাশে ইতিমধ্যে চলে গেছে এবং ভয়ে আমিও তার পিছে চলে গেলাম, কারণ ওর যদি কোনো বিপদ হয়। আমি তাই বন্ধুর জন্য চলে গেলাম। এদিকে গণেশ এবং শিশির ভাই বারবার আমাদের ডাকছে, এই শালা চুদমানিরা আয়, এদিক বাইরে আছে। এই শালা কি করবে? সেলিম ও রায়হান দূরে দাঁড়িয়ে আছে, ওদেরকে আরিফিন ডাকলো, কিন্তু ওরা আসতে খুব ভয় পাচ্ছে। আমিও ওদেরকে আসতে বললাম, কিন্তু ওরা আসতেছে না, ওরা খুব ভয় পাচ্ছে। এদিকে আরিফিন শুধু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমি তার পিছিয়ে যাচ্ছি। এতটা ভয় করছিল যে কখন আমাদের উপর অ্যাটাক করে, কিন্তু তারপরেও কেমন যেন একটা অনুভূতি, ফিলিংস হচ্ছিল যে সামনে এগিয়ে যাওয়া। এদিকে গণেশ এবং শিশির ভাই লেকের ওই পাশ থেকে বারবার আমাদের ডাকছে, কিন্তু ইতিমধ্যে আমরা এই পাশে আসি, যাওয়ার সুযোগ নেই। গণেশ এবং শিশির ভাইকে এক পাশে রাখছি, এই পাশে এখন আমি যাচ্ছি। এই যে জঙ্গলটা, এটা এই গজনীর ভিতরে আপনাকে কেউ এখানে আসে দেখাবে না, কারণ এই জায়গাগুলো অনেক ভয়ঙ্কর, কেউ ভিডিও করতে যাবে না। আরিফিন চোখ তুই আগে যান নাকি? এই দেখুন সুন্দর লেক, এ পাশে থাক নাকি? উঠবো? ঠিক আছে। মানুষ হ্যাঁ, আসেন দাদা, আসেন। আরিফিন এই সালটা হাত দেখছেন আগে। আরিফিন ভাই আপনি আসেন। এদিকে আরিফিন শুধু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, শিশির ভাই এবং গণেশ বারবার ডাকতেছে আমাদের পেছন থেকে, কিন্তু কেউ আমরা কারো কথা শুনছি না। আরিফিন হারিয়ে গেছে, ওকে আমি খুঁজে পাচ্ছি না, আমার খুব ভয় লাগতেছিল। আরিফিনকে বারবার ডাকছি, কিন্তু আসছে না। কোথায় গেল আরিফিন? বাধ্য হয়ে আমি আবার ওর পিছে ছুটতে থাকলাম। আমি বুঝতেছি না কি হবে। আরিফিন, 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 আসছি আমরা। So the friend, আরিফিন, এই কিছু নাই, কিচ্ছু নাই। একদম ফাঁকা জায়গা, তাড়াতাড়ি আয়। So আমরা আসছি ফাঁকা জায়গা। যদি ভয়ঙ্কর জায়গাগুলো, এই জায়গাটা ফাঁকা, এভাবে অসংখ্য টিলা আছে, এর বিশাল বড় টিলা। এখানে ভয়ের কি? লাইফে একটা পাগল ফ্রেন্ড করার খুব দরকার, যেন সাহসী হবে।
কারেন্টের তার। হ্যাঁ কোনটা? আপনাদেরকে একটু দেখা বিষয়টা, এটা হচ্ছে গজনি একদম ভেতরে, ভয়ঙ্কর জায়গা চলে এসেছি। ওটা তো চলে দিয়েছে, কি হবে? আমার ওটা ছবি তুলি। আমরা এখন যে জায়গায় অবস্থান করছি এটা হচ্ছে গজনির একদম ভেতরে, একদম ভয়ঙ্কর একটা জায়গায়। এবং দেখুন জায়গাটা আসলে কত নিরিবিলি, এবং আমরা যে কতটা পথ অতিক্রম করতে হচ্ছে, ভয়ঙ্কর জায়গা। বন্ধু আমার খুব খুব ভয় লাগতেছে এখন, বুঝছিস? আমাদের সাথে আরও টিমমেট আছে, ওরা আসতেছে, বাট আমরা আগে আগে চলে আসছি বেশি একটু মানে বাহাদুর দেখাতে গিয়ে। এই বিষয়গুলো ছাড়া জানলে কী যে হবে। এটা তবে আমরা অ্যাডভেঞ্চার চাই, আমাদের টার্গেট হচ্ছে আমাদের অ্যাডভেঞ্চার লাইফ। অ্যাডভেঞ্চার নিতে হবে। সুন্দর এই যে ওদিকটা দেখুন, ওইটা হচ্ছে আরও ভয়ঙ্কর জায়গা। হ্যাঁ, ইতিমধ্যে পুলিশ আমাদের দেখে ফেলেছে, বারবার বাসি দিচ্ছে, আমরা খুব ভয় পাচ্ছি। এবং যেহেতু পুলিশ আমাদের দেখে ফেলেছে, বাধ্য হয়ে আমাদেরকে এখন পুলিশের কাছে আত্মসমর্পণ করতে হবে, তাছাড়া উপায় নেই। এবং আমাদের যাত্রাটা এখানেই শেষ হয়ে যাচ্ছে এবং আমরা ঘুরে যাচ্ছি, কারণ পুলিশ আমাদেরকে দেখে ফেলেছে। কোথায়? আরে ওখানে যাই, ওখানে যাস না, আমাদের ফোন দিচ্ছে। হ্যালো, আমাদের ডাকতেছে, আমরা এখানে কি ভিডিও অফ করবো? আসলে আমাদেরকে পুলিশ ধরেছিল, সো পরবর্তীতে আমরা ব্যাক করতে বাধ্য হয়েছি। ভিডিওটা এতটা ভয়ঙ্কর যে ওখান থেকে মানুষ জীবন নিয়ে ফেরে না। সরি, এই যে আমার গণেশ বন্ধু আমাকে বারো মানা করেছিল, ঠিক হয়নি আসলেই, আমার সাথে কিছু একটা হতো আসলেই। বন্ধু এখানে বস, কোথায়? ওখানে বসে। আমি তো ভাবলাম যে আমাদের হাতে সাথে কোনো কিছু করে নাকি পুলিশ, তবে এত যে সাহায্য হয়তো করছে। এটা আসলে অবিশ্বাস্য। আসলে আমরা যেটা দেখলাম যে ওখানে পুলিশ ভাইয়েরা ওখানে বসেছিল, আসলে ভাই পুলিশ আমরা গেলেছি, কিন্তু ভাই পুলিশ আজকে সহযোগিতা না করলে। পরবর্তীতে আমরা আমাদের অভিযান অসম্পূর্ণ রেখেই পুলিশের কাছে ধরা দেই। যতটুকু জানতে পেরেছি, পুলিশরা খুব রেগেছিল এবং তারা চেয়েছিল হয় আমাদেরকে প্রচুর পিটাবে, না হলে আমাদেরকে তাদের বড় অফিসারের কাছে নিয়ে যাবে। কিন্তু তারা আমাদের সাথে কোনটাই করেনি, তারা আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করেছে। কারণ আমাদের যেসব বন্ধুরা জানি, যেমন শিশির ভাই, গণেশ এবং সেলিম, তারা পুলিশদেরকে অনেক বুঝিয়েছে যে আমরা ভুল করে গিয়েছি এবং প্রথমবার যেহেতু আমরা এমন একটা ভুল করেছি, আমাদেরকে যেন ক্ষমা করে দেওয়া হয়। এবং আমরাও পুলিশের সাথে অনেক ভালো ব্যবহার করেছি এবং ক্ষমা চেয়েছি। পরবর্তীতে এরকম নিষিদ্ধ অঞ্চলে আর আসবো না। সত্যিকার অর্থে পুলিশের কাছে আমরা অনেক অনেক কৃতজ্ঞ, কারণ আমরা এমন একটা জায়গা থেকে ফিরে এসেছি যেখান থেকে বেঁচে ফিরে আসাটা অনেক কঠিন, এবং সেখানে গেলে ছিনতাই এবং প্রচুর পরিমাণে মানুষকে নির্যাতন করা হয়। আমরা যেদিন গিয়েছি সেদিন সকালে 5 জন গিয়েছিলাম, 5 জনকে প্রচুর পরিমাণে কুপাচ্ছে এবং তারা হাসপাতালে ভর্তি রয়েছে। এবং পুলিশের কাছ থেকে ক্ষমা এবং বিদায় নেওয়ার পর আমরা বন্ধুরা মিলে এক পাশে বসে পড়লাম এবং সেখানে আমরা আমাদের অন্যান্য বন্ধুদের কাছ থেকে ক্ষমা চাইলাম যে এই ধরনের কর্মকাণ্ড থেকে আমরা ভবিষ্যতে বিরত থাকবো, এবং তাদের কথা না শুনে যে আমরা গিয়েছিলাম সেটার জন্য আমরা তাদের কাছ থেকে ক্ষমা চাইলাম। যাই হোক, এমন একটা অভিযান পরিচালনা করেছে যেটা আনন্দদায়ক হলেও এটার পরিণতি হতো আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ। এবং যেসব বন্ধুরা আমাকে এবং আরেফিনকে এই কাজে সহযোগিতা করেছে যেন এই বিপদ থেকে আমরা উদ্ধার পাই, তাদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইল। পুলিশকে শুধু আমরা গালি দিই, কতভাবে আমরা অপদস্থ করি আমাদের, কিন্তু আজকে পুলিশ আমাদের 2 বন্ধুর জীবন বাঁচিয়েছে। আমরা গজনির ভেতরে একদম ঢুকে গিয়েছিলাম, তো যারা তো ভিডিওগুলো দেখেছেন, তো ভেতরে যাওয়ার পর আমরা একদম এমন একটা অবস্থা যে হয়তো বেঁচে না ফিরতে পারতাম যদি তারা আমাদের না আটকাতো। এবং এতটা বিপজ্জনক অবস্থা যে সেখানে যারা গেছে সেখানেই তারা প্রায় মারা গেছে, তাদেরকে খুব নৃশংসভাবে হত্যা করেছে ওখানকার আদিবাসীরা, গারোরা। তো আমাদের বন্ধু গণেশ, সেও আমাদের সহায়তা করেছে। পুলিশকে ভাগ্যিস তারা আমাদেরকে আমার সাথে কন্ট্যাক্ট করেছে, আমরা কোন কোন পথে গিয়েছিলাম 2 বন্ধু সেটা বলে দিয়েছে। এটা বন্ধু, তোমাকে ধন্যবাদ বন্ধু, আমি চিরকৃতজ্ঞ। আরও 2 বন্ধু আছে, রায়হান, অমিত, সেলিম, শিশির, আমরা চিরকৃতজ্ঞ। দোস্ত সবসময় পাগলামি করিস না তুই। আরেফিন খালি যাচ্ছে। আমি এমনিতে তো ভয় পাচ্ছি, ওই কি কথা যাচ্ছে
আরফিন যায় 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 ওটা কোন ভাই না ভাই শোনেন, আমি যাচ্ছি টিচার দেখলে টিচার কত ডিগ্রি ফিফার লাগে জি ভাই, আসলে আমি দেখতেছি যে আরফিন আমার সামনে থেকে নাই উধাও। আরফিনকে ও ডাকি তো পাগলা তো আমি ভাই, ও চলে গেছে কতদূর? ও চলে গেছে কতদূর? আমি খালি ভাবতেছিলাম আমি একটা খুব দিল সেলিম তো যাবি না ভাই তার তো কাজ এইটা এখন যাবো এখন আপনি কি উঠবে চলো নৌকা চালানো এই, নৌকা চল চলো চল ধরে গেল চল ওকে তাহলে আমার নৌকা উঠে যাচ্ছে ওকে চল সেলিম কেন গণেশ যাবে না গণেশ সবাই উঠে মাইছো চল ওকে ধন্যবাদ বন্ধু এবং পুলিশের প্রতি আর কোনো রাগ কখনো কিছু নেই পুলিশের প্রতি রেসপেক্ট শালা আমি বারবার দেখাইলাম যে আরে এই যে এই বন্ধু সেলিম আমাকে সহায়তা করছে, এই যে এই বন্ধু সেলিম রেসপেক্ট বন্ধু আমি যে আশা করে আসি আমরা যে জিনিস দেখছি এটা কেউ দেখতে পারবে না আজকে সকালে বলে 5 ঘনক পাইছি কি বলেছেন 200 আসলেই আসলে কিন্তু একটা দিন হলো অনেক সুন্দর হাজারো সুন্দর লোক এখন তোর যখন একটা লোক সিরিয়াস ডাকতেছে এই জিনিসটাও তো তোকে বুঝতে হবে তারপর আসলে বেশি থাকিনি তো তারপর বন্ধু আসলে ফোন দিয়ে ডাকে আনেন না ওকে টাটা ভাই আমরা এখন ব্যাক করতেছি ও আমি ফোন দিছি এই কি গজনি ঝুলন্ত ব্রিজ? আচ্ছা এটাই সেই গজনি ঝুলন্ত ব্রিজ যেটা আমরা বই দেখেছি। এরে বাবা, এই সে ঝুলন্ত ব্রিজ, 20 টাকা খরচ করে আমরা এখানে এসেছি। এই সেই ব্রিজ, এই সেই ঝুলন্ত ব্রিজে। হায় রে, এই যে যাচ্ছে আমাদের তানজিলা, টুম্পা, রিফাত। এই জন্য তো তোকে এদি দাম নাই কারণ তোর দ্বারা এলে সম্ভব না কে প্রিয়া আছে নাকি? প্রিয়া? ও প্রিয়া নাই কিছু প্রিয়াকে ছাড়া আসছো কেন তোমরা? এরপর আমরা বিকাল সময়টা রিফ্রেশমেন্টের জন্য প্যাডেল বোটে উঠলাম আর হাসতে হাসতে গজনি নিষিদ্ধ অঞ্চল থেকে ফিরে আসার গল্পগুলো করতে লাগলাম। মাঝে মাঝে মনে হলো যে কতটা ভাগ্যবান আমরা, কারণ আমরা যেদিন ওই জায়গায় গিয়েছিলাম ঠিক সেদিন সকালবেলা 5 জন ওই নিষিদ্ধ অঞ্চলে গিয়েছিল এবং 5 জনকেই তারা নৃশংসভাবে খুব মারছে এবং তারা 5 জনই হাসপাতালে ভর্তি রয়েছে। এবং গল্প করতে করতে প্যাডেল বোট চালিয়ে পুরো লেকটা আমরা ঘুরলাম এবং আল্লাহর কাছে প্রার্থনা করলাম এবং শুকরিয়া আদায় করলাম যে বেঁচে ফিরে আসার জন্য। আমি জাস্ট অবাক হয়ে যাই যে দেখেন কত আদিবাসী আমাদের সমতলে বাঙালিদের সাথে কাজ করে, কিন্তু বাঙালিরা কখনো তাদের কাছে কখনো সমস্যা তৈরি করে না, কিন্তু আমরা যদি কখনো আদিবাসীদের এলাকায় যাই তারা আমাদের একদম দেখতে পায় না। এবং আমি আজকে একদম চোখের সম্মুখে দেখলাম যে কিভাবে বাঙালিদের উপর তারা নৃশংসভাবে চাপে পড়ে। তারা বাঙালিদের একদম দেখতেই পায় না। আমরা আদিবাসীদের যতই আপন ভাবি না কেন, আসলে তারা কখনোই আমাদেরকে আপন ভাবে না এবং তারা কখনোই বাঙালিকে আসলেই প্রকৃত যে একটা ভালোবাসা, একটা নাগরিক হিসেবে একটা মমত্ববোধ বা শ্রদ্ধাবোধ থাকবে এমনটা তারা কখনোই মনে করে না। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা একদম গহীন জঙ্গলের মধ্যে গেছি, যেখান থেকে ফিরে আসাটা অসম্ভব। ওই জায়গায় আমরা গেছিলাম, তো এই রাস্তা যেন নয়, আমরা ওই ঘুরে ঘুরে এবং সেখানে পুলিশের কাছে আমরা ধরা পড়ি। প্যাডেল বোট থেকে নেমে আমরা বন্ধুরা কিছুক্ষণ বসে আড্ডা দিলাম এবং বাসের জন্য অপেক্ষা করলাম, কারণ সন্ধ্যার একটু পরেই বাস ছাড়বে। গজনিতে এসে আমি অবাক হয়ে গেলাম যে দেখুন বাঙালিরা কতটা উদার। বাঙালিরা এই সাঁওতালি যারা থাকে বাঙালি, তাদের মধ্যে ছড়িয়ে ছিটে কত আদিবাসীরা কাজকর্ম করে, কিন্তু আজ পর্যন্ত বাড়ি বাঙালি কোনো আদিবাসীদের সাথে কোনো ঝামেলা করেনি, তাদেরকে কাজকর্ম কোনো বাধা প্রদান করেনি। কিন্তু আপনি যদি আদিবাসীদের কোনো একটা এরিয়াতে যান বা ঘুরতে যান, দেখবেন আপনার যেমন আমার এই যে পেছনে যে জায়গাটা দেখুন গজনি, আমরা এখানে ঘুরতে এসেছি, ঘুরতে গেছিলাম, তো হঠাৎ আমাদের পুলিশ আমাদের আটকেছে, আমাদের বলতেছে যে ওখানে হচ্ছে আজকে 5 জন ঘুরতে গিয়েছিল, ওখানে যারা ছিনতাইকারী থাকে, দস্যুরা থাকে, আদিবাসীরা দেখে একদম কোপাইছে। কয়জন জীবিত আছে? সবাই জীবিত আছে। ওই যে বললো যে কজন মারা গেছে, 2জন, ওটা আমরা আগে ঘটনা চিন্তা করা যায় ভাই। আমি তো বুঝলাম না, ওই যে গেল খেলা খেলা তো আসলে বলা কিছু নেই। আদিবাসীরা আসলে খুব, তবে বাঙালিরা আসলে অনেক মনোজার। বাংলাদেশে থেকেও বাংলাদেশে এমন অনেক অঞ্চল রয়েছে যেখানে চাইলেও আপনি ঢুকতে পারবেন না, যেতে পারবেন না, যেতে যাওয়া হয় না। দেশি ব্রেগেলস গজনি সো আমরা গজনি তো অভিযানটা পরিচালনা করতে পারলাম না, আমাদের ব্যর্থতা অভিযান। তারপর আমরা যে দেখেছি সেটা হচ্ছে অসাধারণ। পৃথিবী যে বাংলাদেশ ইতিহাসে বিয়ার গেলসও, তার মধ্যে এই বিয়ার গেলসও অত সম্ভবত এত রিস্ক নিতে পারবে না যতটা আমরা রিস্ক নিয়েছি দেশি। আর এমনি খালি যায় এই সালটা এক দোষ, আর
আমি এখানে আরেফি ঝুলেছি একদম ওই পাতায়, ডাকলে শোয় না। হ্যাঁ তোমার ডেঞ্জারাস জায়গাটা গেছে হ্যাঁ মানে আর যদি মনে করি ওখানে যদি আর আরে একটু শেষ ঠিক একদম ঠিক। আমরা ডাকাডাকি করতেছি তো তারপর একটা তুই বাকি তুই ফোন দিছিস। গুমগামের মধ্যে যদি আনা থাকলেন হ্যাঁ আর 5 মিনিট ওদি তুই আমি আজকে এক কাপ চা খাবো না, আসছে না কালকে। ওকে ঠিক আছে তাহলে আমি তোমার পাশে আনা দিই এই বন্ধু কত 2 কাপ? এই যে লাঠি, যত নাটি গেলাম না তো আরে না লাঠি দেখে বুঝে পারছি এরা ককাম খাবে। ঠিক ঠিক ঠিক। সো আচ্ছা সো হচ্ছে আমাদের দেশি ব্রেক গেলসের আজকের গজনী অ্যাডভেঞ্চারের পর্ব এই পর্যন্ত শেষ। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে। সো আজকে আমাদের টিমমেট পরিচয় করে দেই, গণেশ, এমডি সেলিম এবং আমাদের আগের টিমের মেম্বার আমাদের আরেফিন। সো এই যে আবু সাহেব, গণেশ এবং সেলিম আমাদের নিউ টিম মেম্বার, তোমাদেরকে স্বাগতম। বন্ধু আমি সন্ধ্যের দিকটা আমরা আশেপাশে আরেকটু ঘোরাঘুরি করলাম এবং আমাদের পিকনিক স্পটের পাশেই নাকি আরেকটা ওয়াচ টাওয়ার রয়েছে। আমরা সেই ওয়াচ টাওয়ারে উঠে আশেপাশের প্রকৃতিটা উপভোগ করলাম এবং এত সুন্দর লাগছিল। আসলে ওয়াচ টাওয়ারে উঠলেই আশেপাশের প্রকৃতিটা অনেক সুন্দরভাবে দেখা যায়। সন্ধ্যার দিকে আমাদের বাস রওনা দিল এবং বাসে উঠে আমরা আবারও ঝাঁকানাকা গান শুরু করলাম এবং নাচা গানা শুরু করলাম এবং এই নাচা গানার মাধ্যমে আমাদের অতীতের যত কিছু ছিল সব কিছু ভুলে যাওয়ার চেষ্টা করলাম যে কি একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে আমরা বেঁচে ফিরে এসেছি। এই দুঃসাহসিক মেমোরিটা আমাদের সারা জীবন মনে থাকবে। কিন্তু সবথেকে বড় কথাটা হচ্ছে যে এত কষ্টকর যে অভিযানটা হবে আমরা কখনো ভাবতে পারিনি। সবসময় ভয় এবং সবসময় আতঙ্কের মধ্যে আমাদের থাকতে হয়েছে এবং পরবর্তীতে আমরা যে কোনো যার ক্ষেত্রে আরও বেশি সচেষ্ট হবে এবং সচেতনতার সহিত আমরা যে কোনো অভিযান পরিচালনা করব। ধন্যবাদ সবাইকে এবং আমাদের এই অভিযানটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তীতে অভিযান আপনারা কোথায় দেখতে চান সেটাও আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে এবং আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি দেশি ব্রেক গেলসের প্রত্যেকটা টিম মেম্বারকে। Thank you for watching.